তুষারের গালিচায় মোড়ানো শহরটি ব্যস্ত রাস্তায় সবে মানুষের আনাগোনা শুরু হয়েছে। তাড়াহুড়ায় পা ফেলছে যে যার গন্তব্যে। সেখানে দেখা মিলল সে যাদের কালো হুডি আর ট্র্যাক প্যান্ট পরে পুরো দোস্তর জগিং এর জন্য প্রস্তুত সে। সাথে আরো একটা কাজ বাকি, পুলিশ স্টেশন থেকে আরশির মোবাইল আর ব্যাগটা নিয়ে আসা। নয়তো মেয়েটা আজ ভার্সিটি যাবে কি করে। আরশির ঘুম ভাঙলো 7টার দিকে। আরমানা ভেঙে উঠে বসতেই বুঝলো ঘুম আসলে ভাঙেনি, ভাঙানো হয়েছে। রুমের দরজায় বিকট শব্দে কড়া নেড়ে ওর এত স্বাদের ঘুমটা ভাঙিয়েছে সে জাত। আরশি আধবোঝা চোখে টপাটপ হাই তুলছে। দরজা খোলার জন্য উঠতে গেলেই যেন পা জড়িয়ে ধরছে একরাশ অলসতা। তবুও ঝুলতে ঝুলতে উঠল মেয়েটা। বাবুই পাখির বাসা হয়ে থাকা চুলগুলো চোখের উপর থেকে সরিয়ে দরজা খুলতেই যেন বিদ্যুৎ খেলে গেল কিশোরীর শরীরে। সফেদ স্যুট প্যান্ট পরা এক সুদর্শন পুরুষের রূপে হোঁচট খেল দৃষ্টি। দুম করে রন্ধ্রে এসে ভিড়ল পারফিউমের কড়া গন্ধ। মুগ্ধ নয়ন মনে মনে আওড়ালো, আজ তো জাম্বুবানটাকে পুরো ভ্যানিলা ওয়াফেলের মতো লাগছে। হাইটাই সব উড়ে গেল আরশির। লোভাতুর দৃষ্টি তখন সম্মুখ পানে দাঁড়িয়ে থাকা সে জাতের ওপর। ব্যায়াম করার সুঠাম দেহ আর ফুলে ফেপে থাকা বায়োপসি ঢাকা পড়েছে শুভ্র শার্টের অন্তরালে। নিরিট মুখায়ব থেকে যেন ঠিকরে বের হচ্ছে আত্মবিশ্বাস। আর সেখানে আরশির ওরকম পাগলের মতো দাঁড়িয়ে এক পায়ের প্লাজোটা হাঁটু পর্যন্ত উপরে উঠে আছে। এটা মানা যায়? তড়িঘড়ি প্লাজো নামিয়ে সোজা হয়ে দাঁড়ালো মেয়েটা। নিজেকে মানুষটার সামনে বেমানান লাগলো খুব। মনে মনে কয়েক দফা মরেও গেল এমন পরিস্থিতির শিকার হয়ে। তবে সেসবে খুব একটা পাত্তা দিল না সে জাত। এমনভাবে ওর দিকে নতুন টোট ব্যাগটা এগিয়ে দিল যেন এটা রোজকার ঘটনা। কণ্ঠে মাত্রাতিরিক্ত সাবলীলতা মিশিয়ে বলল, তোমার পুরোনো ব্যাগটা দেখলাম ছিঁড়ে গেছে, তাই নতুন আরেকটা আনিয়েছি। নোটবুকগুলো এর ভেতরেই আছে, দেখে নিও কিছু হারিয়ে টারিয়ে গেল কিনা। আর সে ধ্যান জ্ঞান আবার খেই হারালো সে যাদের প্রশংসায়। মানুষটা এত ভাবে ওর জন্য। সেখানে কোনো নোটবুক আছে, কোনটা খোয়া গেছে সেটা থোড়াই কেয়ার করবে ও এখন। আর সে ব্যাগটা ধরতেই সে যার ব্লেজারের বুক পকেটে হাত দিল। পরপর একটা নতুন মোবাইল বের করে আশির সামনে ধরে বলল, তোমার আগের মোবাইলটার স্ক্রিনও দেখলাম ভেঙে গেছে, তাই নতুন আরেকটা আনলাম। সিম কার্ড সেট করে দেয়া আছে, খুলে দেখো ভালোভাবে চলে কিনা। আচ্ছা ওয়েট, আমি দেখছি। নিজের মতো করে কথাগুলো শেষ করে মোবাইলটা চালু করলো সে জাত। রং বেরঙের আলোতে স্ক্রিনটা জল করে উঠল নিমিষেই। পরপর পয়েন্টের পকেট থেকে নিজের মোবাইল বের করে কল দিল আরেক হাতে থাকা আরশির নতুন মোবাইলে। কিন্তু বিধি বাম, মুহূর্তে ভ্রুযুগল এক হলো মানুষটার। ভ্রু সমেত কপালে ভাঁজ পড়ল কয়েক পরত। পরপর হাতের মোবাইলটা আরশির মুখের সামনে তুলে ধরলো ও। সাদা স্ক্রিনে সদর্পে ভেসে থাকা জাম্বুবান নামে সেভ করা নম্বরটা দেখে বলল, তুমি আমার নম্বর জাম্বুয়ার নামে সেভ করেছো? চক্ষু ফুটবল হলো মেয়েটার। আমি কই দেখি। বলেই ছো মেরে সে যাদের হাত থেকে মোবাইলটা নিয়ে সপাটে মুখের ওপর দরজা আটকে ঘন ঘন শ্বাস ফেললো আরশি। ওপাশে মানুষটাকে আজকের মতো দেখার স্বাদ মিটে গেছে ওর। ভাগ্য ভালো একটুর জন্য বেঁচে গেছে, নয়তো আরেকটু হলে জাম্বুবান নামে নাম্বার সেভ করার অপরাধে কে জানে কি শাস্তি দিত। ওর ভ্যানিলা ওয়াফেল ও কি ওয়াফেল বানিয়ে বেচে দিত নির্ঘাত। অনিচ্ছা সত্ত্বেও রেডি হয়ে ভার্সিটির উদ্দেশ্যে বের হলো আরশি। ডার্ক কালো ওভারকোটের নিচে সাদা টি শার্ট, সফেদ রঙা প্যান্টটাও আজ জাম্বুবানের সাথে মিলিয়ে পড়েছে। কাঁধের টোট ব্যাগ আর হাতের ঘড়ি ঠিক করতে করতে মেয়েটা গ্রাউন্ড ফ্লোরে আসতেই তার স্বরে গাড়ির হর্ন বাজালো সে জাত। চমকে থমকে দিক বিদিক চাইল আরশি। আশেপাশে চোখ বোলাতেই দেখল কিশোরীর মনে সদ্য সদ্য প্রেমের সুর তোলা পুরুষটিকে। পরপরই আবার আরশির ওভার থিঙ্কিং সত্তা ভিতর থেকে ওকে জানান দিল, এই রে, লোকটা মোবাইল থেকে জাম্বুবান নাম চেঞ্জ করার জন্য আবার উঠে পড়ে লাগেনি তো? এই জন্যই কি এতটা সময় ধরে উনি গাড়িতে বসে অপেক্ষা করেছেন? করতেও পারেন, নয়তো এতক্ষণে এই লোকের ভার্সিটিতে থাকার কথা। তখনই মোবাইল বেজে উঠল ওর।
রিসিভ করে কানে ধরতেই অপর পাশের পুরুষালী নিরেট কণ্ঠ বলে উঠল, গাড়িতে এসে বসো। না থাক, আমি একাই যেতে পারবো। হ্যাঁ, গতকাল তো প্রায় যাচ্ছিলে কিডন্যাপারের বাড়িতে চলে। তা আজ কোথায় যাওয়ার প্ল্যান করেছো? ডাকাতের বাড়িতে? সে যাদের সূক্ষ্ম খোঁচায় আর সে ব্রহ্মতালু ছাইচাপা আগুনটা জ্বলে উঠল যেন। তবুও কণ্ঠের শতাধিক নম্রতা এনে বলল, আপনি কিন্তু আবার আমাকে উল্টাপাল্টা বলছেন। কালকের বিষয়টা একটা অ্যাক্সিডেন্ট ছিল মাত্র। আমি সত্যি নিজে নিজে পারবো ভার্সিটিতে যেতে। কিন্তু মনে মনে আড়ালো অন্য কিছু। তবু আমি আপনাকে আমার মোবাইল থেকে জাম্বুমার নামটা কিছুতেই চেঞ্জ করতে দিব না। এত শখ করে গাড়িতে নিয়ে যাবেন কি এমনি এমনি? আপনার চালাকি আমি ধরতে পারবো না ভেবেছিলেন? সে যাদের কণ্ঠে তখন স্পষ্ট বিরক্তি। খ্যাক করে বলে উঠল, দেখো, অলরেডি কিন্তু আমরা লেট। বিরক্ত করো না আরুষি। চুপচাপ উঠে বসো গাড়িতে। তোমার একা যাওয়ার নমুনা আমার জানা হয়ে গেছে। ওঠো বলছি। মৃদু ধমকে কেঁপে উঠল কিশোরীর ঠুনকো গতর। মানুষটার দ্বিতীয়বারের মতো দেয়া খোঁচাটা গায়ে না মেখেই পা বাড়ালো গাড়ির দিকে। সে যাদের পাশের সিটে উঠে বসতেই ওর দিকে ঝুঁকে আসলো মানুষটা। চোখের পলকে আরশির সিট বেল্ট লাগিয়ে ফের ঠিক হয়ে বসলো নিজের জায়গায়। কিন্তু ততক্ষণে কিশোরীর অবাধ্য হৃদয় জুড়ে বইতে শুরু করেছে প্রেমের হাওয়া। সে যাদের এই একটু আধটু যত্নকেই ভালোবাসা ভেবে মুচকি হাসলো মেয়েটা। গোলাপের পাপড়ির ন্যায় গাল দুটোতে লজ্জা ভিড়তে গাড়ি স্টার্ট দিল শেজাদ। ম্যানহাটনের বরফ পড়া রাস্তা দিয়ে গাড়িটি ছুটে চলল নিউ ইয়র্ক ইউনিভার্সিটির উদ্দেশ্যে। আরশিকে ক্লাসে ঢুকতে দেখে দাঁড়িয়ে হাত নাড়ালো যারা। ঘাড় সমান চুল, ব্যাগি জিন্স আর হুডি পরা। যারাকে দেখে খুশিতে নেচে কুদে উঠল আরশির মন। পুরো গাড়িতে যতটা চুপচাপ বসেছিল সে যাদের পাশে, ততটাই হই হই করতে করতে গিয়ে জড়িয়ে ধরল জারাকে। গ্যালারির মতো সুবিশাল রুমটির মাঝ বরাবর বসলো ওরা। বসার সাথে সাথে যারা চেপে ধরলো ওকে। আজ ফোন নাম্বার, ইনস্টা আইডি সব নিতে হবে একে অপরের। বেচারি নাম্বার ছিল না দেখে একটু ফোন দিয়ে খোঁজও নিতে পারেনি আরশির। আরশি হাসলো। জারার মোবাইলে নিজের নাম্বার সেভ করে ফোন দিতে বেজে উঠল ওর নতুন ফোন। সেদিকে নজর যেতে মনে পড়লো শেজাদের কথা। গাড়িতে যখন ও জিজ্ঞেস করেছিল এই ফোন শেজাদ নিজেকে কিনেছে কিনা সকালবেলা, তখন মানুষটা কি বলল? না, এটা বাসার কেয়ারটেকার নিয়ে এসেছে দোকান থেকে, ও শুধু টাকাগুলো দিয়েছে। বুক চিরে চাপা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো মেয়েটার। কোথায় ভেবেছিল জাম্বুবানটাকে এই বুঝি ধরতে পেরেছে ছাই দিয়ে, কিন্তু না, এবারেও হাতের ফাঁক গলে ঠিকই টাকি মাছের মতো বেরিয়ে গেল লোকটা। কপালে ব্যান্ডেজ কেন? কি করে কাটলো? জারার হঠাৎ করার প্রশ্নে ধ্যান ভাঙল আরশির। আরে এটা তো... এটুকু বলতেই টনক নড়ল আরশির। ঠোঁট টিপে টুপ করে গিলে ফেলা পুরো কথাটা। সত্যিটা বললে চেয়ে সে যাদের কথাও জানাতে হবে ওকে। আর সেখানে চূড়ান্ত অমত ওই মানুষটার। ভার্সিটির কেউ যেন জানতে না পারে আরশি শেহজাদের ওয়াইফ। এটাও অবশ্য শর্তের একটা অংশ। মনে মনে প্রহসনের হাসি হাসলো মেয়েটা। কি সব অদ্ভুত শর্তে বেঁধে রেখেছে জাম্বুবানটা ওকে। তখনই কাঁধে হাত রাখলো যারা। ঠান্ডা হাতের স্পর্শে চকিত ফিরে চাইলো মেয়েটা। যারার দিকে চেয়ে ফিক করে হেসে বলল, টেবিলের কোনায় লেগে কেটে গেছে, টেনশনের কিছু নেই, দু একদিনে সেরে যাবে মনে হয়। আরশির কথায় হাফ ছাড়লো যারা। ব্যাগ থেকে নোটবুক বের করতে করতে বলল, যাক বাবা, বেশি যে কাটেনি, এটাই রক্ষা। পরপর কিছু একটা মনে পড়ার ভঙ্গিতে সঙ্গে সঙ্গে বলে উঠল, আরশি ওপর নিচ মাথা দোলালো। মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেললো। এই মেয়েটা কিছু সন্দেহ করেনি দেখে। তখনই ওদের সামনে কাঁধে ব্যাগ নিয়ে এসে দাঁড়ালো কেউ একজন। আরশির দিকে হাত বাড়িয়ে দিল সেই সতনু শ্যামপুরুষ। মুখে এক ফালি হাসি নিয়ে পশ্চিমা ভাষায় আওড়ালো, হ্যালো বিউটিফুল, আমি রেজা। এই ব্যাচে নতুন। শ্যামবর্ণের পুরুষটি থামল এবার। কৃষ্ণকালো তীক্ষ্ণ চোখ পরক করছে আরশির শুভ্র আনন। সে দৃষ্টি বুঝতে অক্ষম মেয়েটা পুরুষালী বাড়ানো হাত উপেক্ষা করল।
কথার মোড় অন্যদিকে ঘুরিয়ে সৌজন্যবোধের খাতিরে পশ্চিমা ভাষায় বলল, আমি আরশি, আর ও আমার বন্ধু যারা। আমরাও নতুন এই ব্যাচে। যারা বেশ অনেকক্ষণ যাবতই চুপ। খটকা লাগলো আরশির। চোরা চোখে একবার চাইলো যারার দিকে, তখনই যেন আরেকটা ধাক্কা খেলো ও। বিস্ময়ের তোপে কেসে উঠল খানিকটা। যারা রেজার দিকে তাকিয়ে, চোখের পাতায় নরণ নেই, ঠোঁট দুটো ফাঁক দিয়ে শুভ্র দাঁতখানিক দৃশ্যমান। নীলাভ চোখ জোড়ায় প্রথম প্রেমে পড়ার চিহ্ন। বাকিটা বুঝে ফেলল আরশি। একটা মাত্র বান্ধবী কাউকে পছন্দ করেছে, আরও একটু আর ও একটু সাহায্য করবে না? যারার দিকে তাকিয়ে ভনিতা না করে গলা পরিষ্কার করলো মেয়েটা। কিন্তু সেদিকে যারা খেয়াল করলে তো তার সব খেয়াল তো সামনে দাঁড়ানো শ্যামবর্ণের পুরুষে গিয়ে আটকে। মনে মনে মুচকি হাসলো ও। রেজার দিকে চেয়ে বলল, আপনার কাছে আগের দিনের নোটসগুলো হবে? আসলে আমরা গতকালকে ক্লাসগুলো অ্যাটেন্ড করতে পারিনি, তাই জিজ্ঞেস করছিলাম আর কি। ঠোঁট টিপে শক্তপোক্ত হাতটা ফিরিয়ে নিল রেজা। বুঝলো এভাবে মন জয় করা যাবে না, আরো সাধনা করতে হবে। শুধু নোটস কেন, এই মেয়ে বললে জানটাও দিয়ে দেবে না ও? শিওর, এক্ষুনি দিচ্ছি। ব্যস্ত ভঙ্গিতে ব্যাগ হাতড়ে নোটবুক বের করলো ছেলেটা। বাড়িয়ে ধরলো আরশির সামনে। চোখ মুখ উচ্ছ্বলিত আরশির মুখ থেকে আরো কিছুটা শোনার প্রয়াসে। হোক না সেটা ছোট্ট একটা থ্যাঙ্কস, হতে কি। কিন্তু হঠাৎই ক্লাসে ঢুকলো শেজাদ। কালো বুট আওয়াজ তুলতেই চারিপাশের গিজগিজ করার শব্দ এক লহমায় বন্ধ হলো। হুড়মুড়িয়ে বসলো যে যার জায়গায়। আরশির পাশের সিটটাও খালি ছিল। রেজাও সুযোগ বুঝে আচানক সেখানে গিয়ে বসে পড়ল। আরশির কানের কাছে একটু ঝুঁকে পশ্চিমা ভাষায় আওড়ালো, আসলে এই প্রফেসরটা একটু বেশি খিটখিটে। এখনো বসিনি, দেখলে হয়তো ক্লাস থেকে বেরিয়ে যেতে বলতো। কিছু মনে করবেন না, না জিজ্ঞেস করেই আপনার পাশে বসে পড়ল। রেজার হুট করে ওর পাশে বসায় হক চকালো আরশি। অপ্রস্তুতে চেপে বসলো কিছুটা জারার পাশে। প্রত্যুত্তরে কিছু বলার আগে সে জাতের গমগমে কণ্ঠ থেমে গেল সে। দৃষ্টি সামনে ফেরাতে চোখ পড়ল সমুদ্রের মতো গভীর একজোড়া চোখে। সে জাত ওর দিকেই তাকিয়ে। কি অদ্ভুত সে তাকানো, যেন ওর ভিতর পর্যন্ত চোখ দিয়ে গিলে খাচ্ছে লোকটা। এভাবে কেউ তাকায়? এখন যদি অ্যাটাক ফ্যাটাক কিছু হয়ে যায় আরশির, ওই চোখে ওভাবে তাকালে মরে যাবে না ও? আশেপাশে চাইলো মেয়েটা, সবার চোখ সে জাতের দিকে, আর সে কিনা অমন করে ওর দিকে তাকিয়ে আছে। স্ট্যান্ড আপ। সামান্য কথাটাও সোজা তীরের মতো এসে লাগলো আরশির বুকে। কেঁপে উঠলো পেলব শরীরটা। এভাবে ধমকে দাঁড়াতে বলল কেন জাম্বুবানটা? আবার কি করলো ও? আই সেড স্ট্যান্ড আপ মিস আরুষি। এবারটায় চট করে উঠে দাঁড়ালো মেয়েটা। ঘটনার আকস্মিকতায় বিস্মিত রেজা সহ পুরো ক্লাস। দুহাত পডিয়ামে রেখে একটু ঝুঁকে দাঁড়িয়েছে শেজাদ। পাতলা ফ্রেমের চশমা ভেদ করে আরশিকে দেখছে সে। কিছুক্ষণ চুপ থেকে পশ্চিমা ভাষায় বলে উঠল, যদিও আপনারা এখন আর শাস্তি পাওয়ার বয়সে নেই, যথেষ্ট ম্যাচিওর। কখন কথা বলা উচিত কখন উচিত নয় সেটা নিশ্চয়ই জানেন। আরশির গলবিল আটকে গেল শঙ্কায়। নত মস্তকে ওপর নিচে মাথা দোলালো শুধু। সে যাদের কণ্ঠস্বর হিমবাহের চাইতেও শীতল, অথচ কি দাপুটে। মেকি হেসে বলল, তাহলে কথা বলছিলেন কেন দুজনে? আপনার কি মনে হয় সার্কাস চলছে এখানে, আর আপনারা ঘুরতে এসেছেন? শেজাদ কথাগুলো বলে থামলো কিছুক্ষণ। ঘন ঘন কয়েকবার শ্বাস নিয়ে মাল্টিমিডিয়া প্রজেক্টর অন করলো। আরশি তখনও দাঁড়িয়ে। ওকে বসতে না বলেই পড়ানো শুরু করলো লোকটা। In this semester, you have to know everything about economics, and that's what I'm going to teach you today. Starting now, turn to page 9 in your textbook. মানুষটা এমন ভান করলো যেন আরশি কোনো মানুষ নয়, কার্বন ডাই অক্সাইড। না হলে এতগুলো স্টুডেন্টের মধ্যে এভাবে কেউ দাঁড় করিয়ে রাখে? একবারও ওর মানিজ্যতের দিকে তাকালো না জাম্বুবানটা। দুঃখে কষ্টে মনটা ভার হলো ওর। গতকাল থেকে শেজাদের প্রতি অল্প স্বল্প ভালো লাগা অদৃশ্য হলো এক লহমায়। মনে মনে তপ্ত কিশোরীর এরূপ নাজেহাল দশায় অনুতপ্ত রেজাও।
নিজেকে আটকাতে না পেরে উঠে দাঁড়ালো শেহজাদের পড়ানোর মাঝখানে। So the digital age is transforming economics in a... প্রফেসর, থামলো শেহজাদ। কাচের গ্লাসের ভিতর দিয়ে চাইলো অপরিচিত মুখের দিকে। ইংরেজিতেই জিজ্ঞেস করলো। কি সমস্যা? রেজা ইতস্তত তাওড়ালো। আরশি কথা বলেননি, কথা আমি বলেছিলাম। ওনার কোনো দোষ নেই প্রফেসর। এমনিতে আরশির পাশে ছেলেটাকে বসতে দেখে তিরিক্ষি মেজাজ সামলাতে বেগ পেতে হয়েছে শেহজাদের। ভালো খারাপ না ভেবে আরশির ওপর সব রাগ ঝেড়েছে ও। তার উপর এখন পড়ানোর মাঝখানেও বাগড়া দেওয়া শুরু করেছে এই ছেলে। আর কার হয়ে ওকালতি করছে? ওর বইয়ের? চল কটমট করে উঠল শেহজাদের। মুষ্টিবদ্ধ হাতটা নিষ্পিস করলো ঘুষি মেরে ওই ছেলের নাক ভেঙে দিতে। অথচ বরফের থেকেও ঠান্ডা কণ্ঠে আওড়ালো। ও, তাহলে আপনিও দাঁড়াতে চাচ্ছেন? থতমত খেলো রেজা। ক্লাসের সবাই তখন ঠোঁট টিপে হাসছে। কি একটা বিব্রতকর পরিস্থিতি। রেজা পশ্চিমা ভাষাতেই আবার বলল, না মানে আউট। গেট আউট অফ মাই ক্লাস রাইট নাও। ভড়কালো ছেলেটা করুণ দৃষ্টিতে একবার আরশির দিকে তাকালো। বোঝাতে চাইলো কত বড় ত্যাগ স্বীকার করলো সে। কিন্তু সে মেয়ে তার দিকে চাইলে তো, সে তো মাথাই তোলেনি এখন অবধি। রেজার কথা বাড়ালো না, ব্যাগ কাঁধে চলে গেল ক্লাসের বাইরে। যারার আহত দৃষ্টি সেদিকে। ঠোঁট উল্টে গালে হাত দিয়ে বিড়বিড় করলো, আহারে আমার কিটক্যাটটা। কিন্তু কিটক্যাটটুকু শুনে ফেললো আরশি। আর চোখে তাকালো জারার দিকে। কোনোই দিয়ে গুঁতো দিতেই ধরা পড়ার অপরাধীর মতো হাসলো মেয়েটা। ক্লাস শেষ হতে হতে দুপুর গড়িয়েছে আরশিদের। ক্লান্ত বিকেলে সূর্যের নরম আলোটুকু মোটামুটি চোখে পড়ার মতো। তার মধ্যে শুকনো ম্যাপল লিফে মরমর শব্দ তুলে হাঁটছে আরশি। যারা চলে গেছে তার পার্ট টাইম জবে। স্থানীয় একটা লাইব্রেরির গ্রন্থাগারিকের কাজ তার। আরশি উদাস মনে পা বাড়াচ্ছে সামনের দিকে। আসার সময় শেহজাদের গাড়িতে আসলেও ওই জাম্বু বান্টার গাড়িতে চড়ে আবার বাসায় যাওয়ার বিন্দু মাত্র ইচ্ছে নেই এখন। তখনই ওর পাশে ধূমকেতুর মতো উড়ে এসে থামে একটা কালো গাড়ি। চমকে থমকে দাঁড়িয়ে যায় আরশি। কপালে ভাঁজ ফেলে গাড়ির দিকে তাকাতেই জানালার কাছ নামায় শেহজাদ। নিরেট কণ্ঠে হুকুম ছড়ে পরপর, গাড়িতে ওঠো। আরশির প্রতিবাদী সত্তা ভিতর ভিতর নড়ে চড়ে বসে। ভাবে এই বুঝি মুখ ঘুরিয়ে হেঁটে যাবে ও। এমনভাবে অবজ্ঞা করবে লোকটাকে যেন উনি এই রাস্তায় পড়ে থাকা শুকনো ম্যাপল লিফ। কিন্তু তেমন কিছু ঘটাতে পারল না আরশি। উল্টো উগরে আসা অভিমান অভিযোগের গলা চেপে গাড়িতে উঠে বসলো মেয়েটা। সিট বেল্টটা লাগাতে গিয়ে বেগ পেতে হলেও এবার নিজে নিজেই লাগালো সেটা। একবারও ফিরে চাইলো না শেহজাদের দিকে। গাড়ি চলতে শুরু করলে মুখ ঘুরিয়ে রাখলো জানালার গ্লাসে। আরশির জেদ দেখে ওর অগোচরে ঠোঁট টিপে হাসলো শেহজাদ। চোরা চোখে দেখে গেল মুখ ফুলিয়ে বসে থাকা আরশিকে। বরফে ঢাকা শহর দেখতে যেন ভীষণ ব্যস্ততার ওই হরিণী চোখ জোড়া। তখনই গাড়ির স্টেরিও থেকে ভেসে আসলো পুরনো দিনের একটি গান। तुम्हें कोई और देखे तो जलता है दिल, बड़ी मुश्किलों से फिर संभलता है दिल, क्या क्या जतन करता है तुम्हें क्या पता, ये दिल बेकरार कितना ये हम नहीं जानते, मगर जी नहीं सकते तुम्हारे बिना, हमें तुमसे प्यार कितना ये हम नहीं जानते, मगर जी नहीं सकते तुम्हारे बिना। কিশোর কুমারের এই গানটি আরশি প্রায় মুখস্থ। ছোটবেলায় বাবা মায়ের সাথে বসে কতবার যে শুনেছে তার ইয়াত্তা নেই। কিন্তু আজ আবার সে একই গান যেন ভিন্নভাবে শুনল ও। যেন কোনো না বলা অনুভূতিরা মিশেছিল এই গানের প্রতিটি লাইনে। তবে কি জাম্বু বান্টা ইচ্ছে করে এই গানটা ছাড়লো?
কিছু কি বোঝাতে চাইলো গানের মাধ্যমে ওকে? গাঢ় হয়ে বসে থাকা মেয়েটা এবার যেন নাজুক হলো। রিয়ার ভিউ মিররের চোখ ফেলতে ছলকে উঠল ক্ষুদ্র শরীর। সেও যাচ্ছে ওর দিকেই তাকিয়ে। নীলাভ চোখ জোড়ায় কি স্পষ্ট মাদকতা, যেন খেই হারিয়েছে তারা ওই ছোট্ট মুখটার মায়ায়। বসে থেকেই আইঢাই করে ওঠে আরশি, ইতিউতি দৃষ্টি ফেলে শিকারী চোখ জোড়া এড়াতে। কিন্তু বিধিবাম, সে নজর এড়ানোর ক্ষমতা কি আছে ওই একরত্তিমের? সময় গড়ালো। বরফের রাস্তা ভেঙে বাসায় এসে পৌঁছাতে পৌঁছাতে প্রায় সন্ধ্যা। আজকেও রান্নার ঝামেলা নিয়ে আরশির। শেহজাদ খাবার আনিয়েছে। আজ একদিন যাবত একসাথেই টেবিলে বসেই ডিনার করছে ওরা। ডিস্টেন্স মেনটেন করার বাতিকটা যে একটু কমেছে লোকটার। আরশির ফ্রেশ হয়ে খাবার টেবিলে বসেছে কেবল, পরনে শীতের হুডি আর ট্রাউজার। শেহজাদেরও তাই। কিন্তু আজ আশ্চর্যজনকভাবে টেবিলে এসে বসতেই লোকটা বলে উঠল, খাইয়ে দাও। মোটে ফ্রাইড রাইসের 1 চামচ মুখে তুলেছিল আরশি, অমনি সেটা ছিটকে বেরিয়ে এলো বিস্ময়ের তাণ্ডবে। চোখ বড় বড় করে চাইলো সামনে থাকা মানুষটার দিকে। সে দিব্যি হাত গুটিয়ে বসে আছে আরশির খাইয়ে দেওয়ার আশায়। পানি খেয়ে গলবিলে আটকে থাকা খাবার নামালো মেয়েটা। তবে আজ তার হজম হবে কিনা সন্দেহ। অবিশ্বাসের ঢোক গেলে কোনো মতে শুধালো, আমি কেন খাইয়ে দিব, আপনার হাত নেই? শেহজাদের কণ্ঠস্বর ততটাই নির্লিপ্ত। উত্তরে রইস হয়ে বলল, দেখছো না ডান হাতে ব্যান্ডেজ করা আমার? চটপটে কিছু বলতে গিয়েও ঠোঁট টিপল আরশি। কথা তো মিথ্যে নয়, ওর জন্যই তো হাতের এই অবস্থা মানুষটার। তবুও মিনমিনিয়ে বলল, কিন্তু গতকাল তো ঠিকই নিজে নিজে খেয়েছিলেন, তখন হাতে ব্যান্ডেজ ছিল না? এবারেও শেহজাদের উত্তর সাবলীল। গতকাল ব্যান্ডেজ করা থাকলেও ব্যথা ছিল না, আজ ব্যথা বেড়েছে, তাই হাত দিয়ে খেতে পারবো না। এবার নাও, তাড়াতাড়ি খাইয়ে দাও। নাকি এইটুকু কার্টেসি নেই তোমার মধ্যে? চোখের সামনে দেখছো যে হাতের ব্যথায় নড়তে পারছি না, তারপরেও। আচ্ছা বেশ। মানুষটার কথা শেষ হলো না, তার আগেই গালে কৃষ্ণচূড়ারা উকি দিল মেয়েটার। সংশয় আর ভয়ে আটকে আসা কণ্ঠে পুনঃসূচ আওড়ালো, দিচ্ছি খাইয়ে। শেহজাদের নীল চোখের কোটর জুড়ে উপছে পড়ছে দুষ্টুমি। অষ্টপুটের হেয়ালি হাসি আড়াল করতে যেন চওড়া বুকে হাত গুজেছে লোকটা। বইয়ের হাতে খাওয়ার জন্য অপেক্ষামান পুরুষটি নিরেট মুখে এক পৃথিবী সমান ধৈর্য নিয়ে তাকিয়ে আছে আরশির দিকে। এদিকে আরশির প্রাণ যে ওষ্ঠাগত। শেহজাদের প্লেটে খাবার বাড়তে বাড়তে ভাবছে, ঠোঁট গোল করে দম ফেললো মেয়েটা। পরপর লম্বা শ্বাস নিয়ে নিজেকে প্রস্তুত করলো যুদ্ধে নামার প্রয়াসে। কিন্তু চামচে খাবার তুলে শেহজাদের দিকে তাকাতেই হাওয়া ছেড়ে দিল তার সমস্ত প্রচেষ্টা। মানুষটার খুরখার চাউনিতে লাগাম ছাড়লো ওর হৃদযন্ত্রের গতি। ভূমিকম্প উঠল শক্ত হাতে ধরে রাখা চামচে। অথচ মেয়েটার বেহাল দশায় ঠোঁট টিপে হাসলো শেহজাদ। সমুদ্রের ঢেউয়ের মতো ধারালো চোখ জোড়া। আরশির নিটল কালো চোখে আসন গেড়েছে। মাঝখানে এত বড় বর্ডার দিয়ে রাখলে খাবো কিভাবে? পাশে এসে বসো, আমি টেবিলের ওপর ঝুঁকে খেতে পারবো না, বুকে ব্যথা আমার। ঠেস দেওয়া কথায় আরশির রাগের পারদ মাত্রা ছাড়ালো। কটমট করে উঠে এসে বসলো মানুষটার পাশে। মনে মনে সহস্র গালিগালাজে শেহজাদের 14 পুরুষ উড়িয়ে দিল নিমেষেই। তারা বেঁচে থাকলে নির্ঘাত এতক্ষণে স্বেচ্ছায় পরলোকের রাস্তা খুঁজত। খাইয়ে দেওয়ার সময়ও শিকারী চোখে বিদ্ধ হলো কিশোরী। শ্বাসের গতি যেন খেচে বন্ধ হয়ে আসলো অমনি। কেমন এক গা শিরশিরে অনুভূতি লোকটার চাহনিতে। তুমি খাচ্ছ না কেন? নাকি না খেয়ে অসুস্থ হয়ে মম ড্যাডকে দেখাতে চাইছো আমি কতটা অযত্নে রাখি তোমাকে? খেতে খেতে কথাগুলো আওড়ালো শেহজাদ। কিন্তু এবারের খোঁচাটা আর হজম হলো না আরশির। জেদের বসে শেহজাদের এটো চামচ দিয়ে এক গাদা ফ্রাইড রাইস মুখে তুলে দিল ও। আর এটাই যেন চাইছিল মানুষটা। অন্তপুটে জুড়ে বিজয়ের হাসি তার, অথচ চোখে মুখে প্রহসন ঢেলে বলল, আবার থেমে গেলে কেন? খাইয়ে দাও আরো। নাকি আমাকে 1 চামচ দিয়ে বাকিটা নিজের জন্য রেখে দিয়েছো পরে খাবে বলে? আমার সামনে লজ্জা পাচ্ছ খেতে? অন্যদিকে ফিরে বড় বড় দম নিচ্ছিল মেয়েটা।
গাল ভর্তি ফ্রাইড রাইস শেষ করতে বেগ পেতে হয়েছে খুব। আচানক শেহজাদের কথায় কপালে ভাঁজ ফেলে ফিরল ওর দিকে। অনিচ্ছা সত্ত্বেও খ্যাক করে উঠল। কি আপনার মনে হয় আমি এত খেতে পারবো? তাহলে হাত গুটিয়ে বসে আছো কেন? খাইয়ে দাও। শেহজাদের কথা শুনে লাভার ন্যায় ফুঁসছে মেয়েটা, আর আচমকায় সে সমস্ত রাগ গিয়ে বর্তালো বেচারার চামচের ওপর, যেটা লোকটার মুখে এক প্রকার ঠুসে দিল ও। ঠোঁটের বাঁকা হাসি সমেত বাধ্য স্বামীর ন্যায় বইয়ের রাগটুকু সাদরে গ্রহণ করলো শেহজাদ। তবে খেতে খেতে ওর নজর আটকালো আরশির ঠোঁটের কোণায়। কয়েকটা ভাত লেগে আছে সেখানে। ঢোক গিলল শেহজাদ। গলার অ্যাডম অ্যাপলটা ওঠানামা করলো সেই ঢোকের সাথে। বলল, ঠোঁটের কোনায় খাবার লাগিয়ে রেখেছো কেন? তোমার উপন্যাসে হিরোদের মতো মুখ মুছিয়ে দেবো ভেবে? মানুষটার কথায় চোখ ফুটবল আরশির। ও উপন্যাস পড়ে এটা জানলো কি করে লোকটা? ও রুমে এসে গোয়েন্দাগিরি করে নাকি? এসব ভেবেই হাত উঠিয়ে ঠোঁট মুছতে নিল আরশি। অমনি ক্ষিপ্র গতিতে সে হাত ধরে ফেলল শেহজাদ। পরপর ঝুঁকে আসলো কিশোরীর ঠোঁটের কোণে। পাতলা অধর জোড়া কিশোরীর ঠোঁটের কোণায় লেগে থাকা ভাতটুকু নিয়ে নিল কৌশলে। মানুষটার গলার স্বর খাদে নামলো। আরশির ফুটবল হওয়া চোখে তাকিয়ে বলল, So this is how they do it. Am I right, আরুষি? চেলসির একটা সরু গলি দিয়ে হেঁটে বাসায় ফিরছে যারা। সারাদিনের ক্লাস আর লাইব্রেরির কাজের ধকল সামলে উঠতে উঠতে এখন রাত প্রায় 9টা। স্ট্যামফোর্ড ব্রিজ অবধি মানুষের আনাগোনা থাকলেও এদিকটা বেশ শূন্য। তার উপর গলির লাইটের অবস্থা জোনাকি পোকার মতো, কখনো জ্বলছে তো কখনো নিভছে। সাথে গা ছমছমে অন্ধকার তো আছেই, যেন ঘিরে রেখেছে তা পুরো রাস্তাটাকে। হুট করে লাইব্রেরির ম্যানেজারের উপর খুব দমে চড়াও হলো জারার মেজাজ। আরেকটু দিন থাকতে ছুটি দিলে কি হতো? অন্তত এই ভুতুরে গলি দিয়ে তো ফিরতে হতো না ওকে। জারার এসব ভাবনার মধ্যে ল্যাম্পপোস্টের বাতির নিচে হঠাৎই যেন উদয় হলো এক ছায়ামূর্তির। থমকে দাঁড়ালো মেয়েটা। রন্ধ্রে রন্ধ্রে দলবল নিয়ে ছুটল অজানা শঙ্কারা। মনে মনে ঢোক গিলল। বুক চিতিয়ে সামনে আগালো ও। মনে মনে ভাবলো, চোর ডাকাত জিন ভূত যাই হোক, যারা কাউকে ভয় পায় না। আমার দিকে এগোতে নিলে এমন লাথি মারবো, ভূতের বাপও বাপ বাপ করে পালাবে। দোয়া কালাম পড়ে বুকে ফু দিল। কিন্তু সাহস নিয়ে এগোতে গেলে ছায়ামূর্তিটা বেরিয়ে আসলো ল্যাম্পপোস্টের নিচে থেকে। ব্যাস, অমনি দিকবিদিক ভুলে ওটার গায়ে সজোরে এক লাথি বসালো যারা। ছিটকে পড়ল আয়ান। পশ্চিমা ভাষায় অশ্রাব্য কিছু শব্দ আওড়ে তলপেটের নিচে চেপে ধরল সে। চোখের সামনে তারারা ঘুরপাক খাচ্ছে, দুলছে সমস্ত পৃথিবী। অদূরে দাঁড়ানো জারার মুখটাও অস্পষ্ট লাগছে কেমন। পরিচিত কণ্ঠ শুনে ওর কাছে ছুটে এসেছে মেয়েটা। ভয়ে ফ্যাকাশে হওয়া চোখ মুখ যেন অনুতাপের বাণী আরো ফ্যাকাশে লাগছে এখন। হাঁটু গেড়ে বসে যারা আয়নের পিঠে হাত বোলাচ্ছে, বারবার জিজ্ঞেস করছে, কোথায় কষ্ট হচ্ছে বলুন, কোন জায়গায় লেগেছে? আয়ান চোখ খিচে বন্ধ করলো, অস্পষ্টে আওড়ালো, বলা যাবে না, মারাত্মক জায়গা। আপাতত একটু হসপিটালে যদি নিয়ে যেতে। যারা কাদো কাদো মুখে থমকে উঠলো। কে বলেছিল ওভাবে ভূতের মতো দাঁড়িয়ে থাকতে ল্যাম্পপোস্টের নিচে? হ্যাঁ, আমাকে ভয় না দেখালে কি ওভাবে লাথিটা খেতেন? জারার বকুনি শুনে মনে মনে হাসি পেল আয়ানের, কিন্তু এই ব্যথার কাছে সে হাসি যে তুচ্ছ। কোনো মতে শুধু বলল, তুমি আসতে দেরি করেছিলে দেখেই তো তোমাকে খুঁজতে বের হয়েছিলাম বাটারফ্লাই। আচ্ছা ছাড়ো ওসব, আমার ফিউচার জেনারেশনটা বাঁচানো বেশি জরুরি এখন। ওদের ছেড়ে আমার বিয়ে হবে না। জারার দেরি করলো না, উঠে দাঁড়িয়ে ট্যাক্সি ডেকে আনলো। পরপর আয়ানকে গাড়িতে তুলে রওনা হলো হসপিটালের উদ্দেশ্যে। শেহজাদের কথায় আর কাজে বিষম খেলো আরশি। কেশে টেসে একাকার হলো চোখ মুখ। শেহজাদ পানি এগিয়ে দিয়েছিল, সেদিকে তাকালো না মেয়েটা। ছুটে গিয়ে রুমের দরজা আটকালো। বোতল দিয়ে পানি খেয়ে ধাতস্থ হয়ে বসলো বিছানায়। এই কনকনে শীতেও এসি ছাড়লো, তবুও হাঁসফাঁস কমলো না ওর। শেহজাদের ওই কথাগুলো মনে পড়তেই লজ্জা আর জেদ একসাথে চেপে বসলো ঘাড়ে। দাঁতে দাঁত চেপে বলল, জাম্বুবান, এক মাঘে শীত যায় না।
এটা আমেরিকা দেখে যা খুশি তাই করছেন তো? আমাকে বোকা পেয়ে মজা নিচ্ছেন? গোয়েন্দাগিরি করেছেন আমার রুমে? করুন করুন, শীত আমারও আসবে, তখন এই আরশি চৌধুরীও দেখে নেবে আপনাকে। কিছুক্ষণ আনমনে বকবক করে ফোন খুঁজল